নিবিড় ভাইয়াকে হলুদ মাখিয়ে যখন স্টেজে তুললাম, চারপাশে যেন আলো ছড়িয়ে পড়ল। কয়েকটা মুহূর্ত ধরে রাখলাম ছবির ফ্রেমে। সবার অগোচরে তার হাতে টাকা গুজে দিলাম। তারপর ভাইয়াকে মিষ্টি খাইয়ে বাহারাজের দিকে এগিয়ে দিলাম আরেকটা মিষ্টি। আমাদের সম্পর্ক বেয়াই বেয়ানের। সবাই যেন শুধু সেটাই দেখে, তাই সবকিছু স্বাভাবিক রাখার ভান করলাম। বাহারাজ এক পলক তাকালো। মিষ্টি নিল। হঠাৎ সে আমার দিকে আরেকটা মিষ্টি বাড়িয়ে দিল। আমি যেন বুঝতেই পারছিলাম না কি করব। পাশ কাটিয়ে যেতে চাইলে ওর হাত আচমকা আমার মুখের কাছে এলো। মিষ্টিটা ঠেলে দিল ঠোঁটে। আমি থমকে গেলাম। ওর চোখে চোখ রেখে আমি মিষ্টিটায় দাঁত বসালাম। বাহারাজের মুখে তখন অদ্ভুত এক প্রশান্তি, আর আমার বুক জুড়ে শুধু ঝড়। প্রেমের স্বাদ নয়, যেন বিষময় এক অভিশাপ নামল শরীরে। পেট ঘুরঘুর করে উঠল মুহূর্তেই। শরীর কেঁপে উঠল এক অজানা ভয় আর বেদনায়। মনে হলো, নিজেকে আর ধরে রাখতে পারবো না। ভেতরের সবকিছু যেন উপচে পড়তে চাইছে। আমি মুখ চেপে, সম্মান আর আবেগ দুটোই আঁকড়ে ধরে ছুটে গেলাম ওয়াশরুমের দিকে। কিন্তু হায়! দরজা বন্ধ। পিছন থেকে ভেসে এলো বাহারাজের পায়ের শব্দ। আমার পিঠের কাছে ওর অস্তিত্ব। ধীর, চিন্তিত, আর কেমন যেন অপরাধবোধে ভেজা কণ্ঠে বলল, তুমি ঠিক আছো? ওর কণ্ঠটা স্পর্শ করল আমার কাঁধ। আমি পিছু ফিরে তাকানোর পূর্বে আরও একটা কণ্ঠ ভেসে এলো। তা জানের, হানি কি হয়েছে তোর? আমার মুখের তিক্ততা দেখে জান দরজায় অনবরত করাঘাত করতে লাগল। ভেতরের লোকটা বিরক্ত হয়ে দরজা খুলতেই আমি ঢুকে গেলাম ভেতরে। বেসিনে মুখ রেখে বমি করে ফেললাম। ট্যাপ ছেড়ে কিছুক্ষণ মাথায় পানি দিলাম। ইদানিং শরীরটা কারণে অকারণে কেঁপে উঠে। কোনো খাবার ঠিকমতো খেতে পারি না। বমি আমার রোজকার রুটিন হয়ে উঠছে। চোখ মুখে পানি ছিটিয়ে ওয়াশরুম থেকে বের হয়ে জানকে দেখতে পেলাম। তবে আমার চোখ দুটো বাহারাজকে খুঁজে চলেছে। জান একটু এগিয়ে এসে বলল, তুই ঠিক আছিস? হু। কি হয়েছিল? হঠাৎ করে বমি এলো। হঠাৎ কারো বমি পায়? ডাক্তারের কাছে চল। ভালো লাগছে না। বাড়িতে চলো। আমি একটু ঘুমাতে চাই। ইদানিং ঘুমটা ঠিকমতো হচ্ছে না। তাই হয়তো বমি পাচ্ছে। চল। সবাইকে রেখে জানের সাথে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। সবাই কমিউনিটি সেন্টারে ব্যস্ত। আলো, শব্দ, মানুষে মুখর চারপাশ। আর আমি এই বাড়ির নিস্তব্ধতায় একা। ঘরের সব আলো নিভিয়ে রেখেছি। ঘুমের কথা থাকলেও ঘুম আসেনি। জানালার গ্রিল ধরে বাইরের ল্যাম্পপোস্টের নরম আলোয় তাকিয়ে আছি। অদ্ভুত নিস্তব্ধতা যেন কানের ভেতর গুনগুন করে। বালিশের নিচে লুকিয়ে রাখা হোম কিটটা বারবার মনে করিয়ে দিচ্ছে কিছু একটা বদলাতে যাচ্ছে। কয়েকবার চেষ্টা করেও হাত এগোয়নি। বুকের ভেতর যেন কোনো অচেনা ঢোল বাজছে। ধুকধুক করে কাঁপছে ভিতরটা। একসময় নিজেকে সংবরণ করলাম। ধীরে, একেবারে নিঃশব্দে বালিশের নিচ থেকে কিটটা বের করলাম। ঠোঁট শুকিয়ে এসেছে। হাতের তালু ভিজে। আলো জ্বালালাম না। ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে ওয়াশরুমের দিকে এগোলাম। ওয়াশরুমের দরজা বন্ধ করে আয়নার সামনে দাঁড়ালাম। সেই মুখটা দেখলাম, চেনা অথচ অচেনা। মনে হলো, সে কিছু লুকোচ্ছে। টেস্ট কিট হাতে নিলাম। নিয়ম মতো সব করলাম। তারপর অপেক্ষা। সময় যেন আটকে গেল। আমি বসে পড়লাম টাইলসের মেঝেতে। আলো ছায়ার খেলা পড়ে আমার কাঁধে। বাইরে তখনও নিঃশব্দ ল্যাম্পপোস্ট দাঁড়িয়ে, ঠিক আমার মতোই, একাকী, জেগে। এবং হঠাৎ, ফলাফল এল। দুটো দাগ। স্পষ্ট। আমি নিঃশ্বাস নিতে ভুলে গেলাম। বাড়ি ভর্তি মানুষের এত আয়োজন এক নিমিষেই মাটি হয়ে যাবে আমার এই কথা শুনে। সকাল 8টা। আপু গোসল সেরে পার্লারের পথে রওনা দিল। আমাকেও সঙ্গে নিতে চেয়েছিল, কিন্তু মন সায় দেয়নি। ভেতরে একেবারে শূন্যতা, অনুভব নেই। কিছুই ভালো লাগছে না আজ। সময় থেমে থাকে না, সকাল গড়িয়ে দুপুর হয়ে আসে। একে একে সবাই সেজে গুজে কমিউনিটি সেন্টারের উদ্দেশ্যে রওনা দেয়। আমি বসে থাকি নিঃশব্দে। অবশেষে তাসফি আর ঋতুর অনুরোধে আলমারির কোণ থেকে একখানা শাড়ি বের করি। ওদের সাহায্যে জড়াই নিজেকে রঙিন কাপড়ে। ঠোঁটে হালকা লিপস্টিক। চুলগুলো খুলে দেই। কানের পাশে গুজে দিই একটি লাল গোলাপ। আয়নায় তাকিয়ে দেখি, একটা ক্লান্ত মুখ, তবুও সজ্জিত। মন ভাঙা, তবে শরীর দায়িত্বে অনড়। তাই হাজির হই অনুষ্ঠানস্থলে। সেন্টারের এক কোণে বসে আছি নিঃশব্দে। হঠাৎ খবর আসে, বর এসে গেছে। তাসফি আমার হেলেদুলে না দেখে বলল, তুই স্বাভাবিক আছিস কিভাবে হানি? আমার বড় বোনের বিয়ে হলে কি যে করতাম। শরীর খারাপ থাকলে সবকিছুই বিষাক্ত লাগে। তাসফি ও ঋতু টেনে নিয়ে গেল আমাকে নিচে। সেন্টারের আলো ছায়ায় দাঁড়িয়ে এক মুহূর্তে চোখ আটকে গেল, শেরওয়ানি পরা নিবিড় ভাইয়ের পাশে দাঁড়িয়ে থাক এক যুবকের দিকে। তাকে দেখেই বুকের ভেতর ধক করে কেঁপে উঠল কিছু। আমার হাতটা যেন নিজের অজান্তেই শাড়ি গলিয়ে পেটে গিয়ে থেমে গেল। বাহারাজকে কি জানানো উচিত তার নতুন অস্তিত্বের কথা? নাকি সেদিনের সেই ওষুধ, ওটাই ছিল আমাদের সম্পর্ক শেষ করার নীরব চুক্তি? নিজেকে গুছিয়ে নিলাম। মুখে এক চওড়া হাসি এঁকে এগিয়ে গেলাম।
দাঁড়িয়ে পড়লাম নিবিড় ভাইয়ের পাশে, ঠিক যেন সবকিছু স্বাভাবিক। সেন্টারে বরকনের জন্য সাজানো আসনে এখন শুধু নিবিড় ভাই বসে আছেন। আপু এখনো ফেরেনি পার্লার থেকে। নিয়ন্ত্রিত কিছু অতিথি খেয়ে বিদায় নিয়েছেন, তবু অনেকেই রয়ে গেছেন বরকনেকে একসাথে দেখবেন বলে। তীব্র গরমে নিবিড় ভাইয়ের জন্য এক গ্লাস শরবত করে আমার হাতে পাঠালো মা। নিবিড় ভাইয়ের হাতে গ্লাসটা তুলে দিয়ে যখন ফিরছি, তখনই হঠাৎ যেন পৃথিবী কাঁপতে লাগলো পায়ের নিচে। চোখের সামনে ছায়া নামল। কানের পাশে শো শো শব্দ, আর মাথাটা যেন ঘূর্ণির মতো ঘুরে উঠল। লহমার মধ্যেই দৃষ্টির পরিধি ধূসর হয়ে এল। শরীরের ভার সামলে উঠতে পারলাম না। নিচে পড়ে যেতে যেতে একটিমাত্র কণ্ঠস্বর ভেসে এলো কানপথে, হানি। জানের গলা। কাপা, উদ্বিগ্ন, আর সেই কণ্ঠে ছিল এমন এক ব্যাকুলতা, যেটা ভুলে থাকা অসম্ভব। তারপর অন্ধকার। চেতনা ফিরে এলো ধীরে ধীরে। চোখ খুলতেই প্রথমে শুনতে পেলাম নীরবতার কণ্ঠস্বর। কিছুক্ষণের জন্য বুঝতেই পারলাম না আমি কোথায়। ধীরে মাথা ঘুরিয়ে চারপাশে তাকালাম। পুরো কমিউনিটি সেন্টার ফাঁকা। নেই কোনো অতিথি, নেই কোনো হাসির শব্দ, নেই সেই বিয়ের উৎসবের রঙিন কোলাহল। শুধু বিশাল হলঘরটায় ছড়িয়ে আছে শূন্যতা। নির্বতায় যেন এক একটা প্রশ্ন ঝুলে আছে বাতাসে। এক কোণে পিলার ঘেঁষে বসে আছে আপু। সাজানো মুখ, অথচ চোখের নিচে ক্লান্তির ছায়া। চোখ দুটো নিচের দিকে, জানালার ধারে যেন কিছু খুঁজছে। তার কিছুটা দূরে বসে আছে বাবা, মা, ফুফু, ফুফা, ভাইয়া আর জান। তারা সবাই একই জায়গায়, কিন্তু একে অপরের থেকে দূরে। কেউ কারো চোখে চোখ রাখছে না। মা ঠোঁট কামড়াচ্ছেন। বাবা সোজা সামনের দিকে তাকিয়ে আছেন, যেন কোনো কিছু না দেখার চেষ্টা করছেন। ফুফু ফিসফিস করে কিছু বলছেন ফুফাকে, কিন্তু ফুফার চোখ শুধু বাবার দিকে। ভাইয়া নীরব, চোখ নামিয়ে রেখেছে। আর জান, সে তাকিয়ে আছে আমার দিকেই। আমি নিভু নিভু কণ্ঠে বললাম, বিয়ে কি হয়ে গেছে? পরক্ষণেই মায়ের সেই হিংস্র দৃষ্টি দানবের মতো ছুটে এলো আমার কাছে। দুহাতে চেপে ধরল আমার গলা। আমার শ্বাস আটকে এলো। দুহাত দিয়ে মাকে ছাড়ানোর চেষ্টা করছি, কিন্তু সে অপ্রতিরুদ্ধ। চোখ কোটর থেকে বেরিয়ে আসার জোগাড়। ফুফু এসে মাকে আমার থেকে ছাড়ালো। ছাড়া পেতেই খোকখোক করুন খেলে উঠলাম আমি। মা আবার আক্রমণ করে বলল, এই দিন দেখতে তোকে পেটে ধরেছিলাম আমি। ছি, ছি। শেষ পর্যন্ত তোর শরীরটাও বিলিয়ে দিয়ে পাপ নিয়ে এসেছিস। তোকে আজকে আমি শেষ করে ফেলব। মা আমার চুলগুলো দুই হাতে শক্ত করে টেনে ধরল। ব্যথায় আমি চিৎকার করে উঠলাম। চলবে ইনশা আল্লাহ।